87-তে একজন পড়ে শোনাবে। Make your nerves strong. What we want is muscles of iron and nerves of steel. বাহ, বসো। কেউ একটা মানে বলে দিতে পারো নাকি 87-তে? আর কেউ মানে বলে দিতে পারে? মেক ইওর নার্ভ স্ট্রং। নার্ভ হচ্ছে স্নায়ু। মেক তৈরি করো, ইওর তোমার, নার্ভ স্নায়ু, এবং স্ট্রং শক্তিশালী। তোমার স্নায়ুকে শক্তিশালী করো। হোয়াট উই ওয়ান্ট আমরা কি চাই? মাসলস অফ আয়রন লোহার মতো পেশি। নার্ভস অফ স্টিল ইস্পাতের মতো স্নায়ু। মানে দেহটা সুগঠিত, মনটাও দৃঢ়, কাজের জন্য উপযুক্ত। বিচার ভালো করে করতে পারবো, যে এই যে পড়ছি বুঝতে পারছি, যেন এই যে মনে মনে ভাবছি, আচ্ছা এইটা পরে এইটা হয়েছে, আচ্ছা এটা হয়েছে। তাহলে এই যে সূক্ষ্ম বিচার করতে করতে যাওয়া, এটার জন্য স্নায়ু সতেজ থাকার কথা, তবেই হবে ভালো। তাহলে আমাদের স্নায়ু খুব সতেজ হবে, শক্তিশালী হবে, আর পেশিও শক্তিশালী হবে, তবেই আমরা কোনো বড় বিষয়ে এগোতে পারবো। আমি এটা জন্য আমাদের এটা করতে বলেছেন, আমরা যদি তাহলে চেষ্টা করে দেখতে পারি। আর চেষ্টা করতে গেলেই খানিক নিশ্চয়ই এগোবে, তাহলে সেটা সবাই চেষ্টা করার জন্য এগিয়ে পড়ো। ডাক্তারি থার্মোমিটার মানে মনে হবে যে জ্বর মাপার জন্য, তাহলে জ্বর মাপতে যাই, এটা বিশেষ ভালো, ঠিক আছে, খুব ভালো কথা, জ্বরই মাপা টাপা হয়। এখানে একটা জিনিস এসেছি, দেখেছিলাম আগের দিন, আমাদের একটু কথা হয়েছিল মনে হয়, তাকিয়ে দেখো এখানে একটা বলা আছে 37টা লাল দাগ দিয়ে দেওয়া আছে। 37টা কেন লাল দাগ দেওয়া আছে মশাটে? 37টা লাল দিয়ে কেন লেখা? পরে তেঁতুলিয়াতে 37-এর ওপরে উঠলে ওইটা বেশি জ্বর, আর 37-এর মধ্যে থাকলে সেইটা সম্পূর্ণ শরীর ভালো থাকে। 37-এই থাকলে সম্পূর্ণ ভালো, তাই তো? আর 37°C বলো, ঠিক বলেছো, বোঝো। তাহলে 37°C হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, কথাটা লিখে রাখো, স্বাভাবিক তাপমাত্রা। তোমরা মনে রেখো, এটা 37°C। আসছি, তাহলে আরেকবার দেখাই। 37°C অথবা অন্য ডাক্তারি থার্মোমিটার, তাহলে 37°C অথবা 98.0°F নর্মাল বডি টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রা। যদি বেশি হয় তাহলে জ্বর হয়েছে, জ্বর মানে শরীরটা অসুস্থ, জ্বর রোগ নয়, জ্বরটা হচ্ছে একটা রোগের লক্ষণ। তাহলে অসুস্থ হয়েছে, কোন কারণে অসুস্থ হয়েছে তখন খুঁজে দেখতে হবে। জ্বর মানে 98.6°F অথবা 37°C বেশি। 37°টাকে বলা হয় স্বাভাবিক তাপমাত্রা, নর্মাল বডি টেম্পারেচার। মনে থাকে জানো, কখনো কখনো ওরাল মুখেও জ্বর মাপার ব্যাপার হলে তাকে বলা হয় ওরাল ফিভার টেম্পারেচার। যেমন 100.4°F এখানে এসেছে, 100.4°F মুখে নিয়েছে, জ্বর বলেছে, কেমন ওরাল ফিভার। এখন একটা অ্যানিমেশনে এসেছি, অ্যানিমেশনটায় বলছে, কি বলছে অ্যানিমেশনটায়? আগে মেদিনীপুর, কি অ্যানিমেশনটায় বলা হয়েছে? বাতাসের উষ্ণতা। বাতাসের উষ্ণতা, আর কিছু কিছু পরিবর্তন কিছু বোঝা যাচ্ছে, এটা কি পরিবর্তন? ঋতু পরিবর্তন। আচ্ছা বেশ, বসো। বেগমপুর, বেগমপুর বায়ুর উষ্ণতার পরিবর্তন। কখন? এটা হচ্ছে সারা বছর বিভিন্ন মাসে কিরকম উষ্ণতা পাল্টে পাল্টে যায় তাই করছি। উষ্ণতা কিরকম পাল্টে পাল্টে যাচ্ছে দেখো, এবং পাল্টে যাওয়ার মধ্যে তোমাদের একটুখানি তাকাতে বলছি, দেখো একটু ভালো করে, আমরা এবার একটু দেখতে যাচ্ছি বিশেষ। দেখো, জুন মাস ভীষণ গরম, আমরা ভারতবর্ষ, দেখো এইখানটা ভারতবর্ষ, ভীষণ গরম, যত বাদামি মানে তত গরম, সমস্ত অঞ্চলটা জুড়ে গরম। কিন্তু সেই সময় নীল অঞ্চল বা বেগুনি মানে ঠান্ডা, দেখো নিচে নীল বেগুনি, আন্টার্কটিকা অঞ্চলটা ভীষণ ঠান্ডা, তখন -50°C,
50°C ভীষণ ঠান্ডা তখন চলছে। তাহলে পৃথিবীতে এইরকম তাপমাত্রা রয়েছে, যখন ভীষণ গরম কোথাও, তো অনেক জায়গা রয়েছে ভীষণ ঠান্ডাও আছে। সেখানে গরম বলে ব্যাপারটা সেই অর্থে আসেই না, আমরা যাকে গরম বলে বুঝি এখানে। তাহলে এই হচ্ছে আমাদের সারা পৃথিবীতে কখনো কখনো উষ্ণতা, তাহলে সেই পরিবর্তনশীল, আমরা সেইগুলো মাপছি থার্মোমিটার দিয়ে। আমাদের থার্মোমিটার দু রকম হয়েছে, সেলসিয়াস থার্মোমিটার এবং ফারেনহাইট থার্মোমিটার। আমরা সেলসিয়াস থার্মোমিটারে এই নিচের স্থিরাঙ্কটা স্থির করেছি কিসের ওপরে? 87 বলতে পারবে? আমরা 0°C বা 32°F নিম্ন স্থিরাঙ্কটা কিসের ওপরে নির্ভর করে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ যে উষ্ণতায় গলে তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। বেশ, খুব সুন্দর। বসো সবাই, দেখে নাও, খাতায় এক জায়গায় থাকা চাই, তা নাহলে হারিয়ে যাবে। আর বসে পড়ো সবাই, খাতায় এক জায়গায় সব জিনিসগুলো থাকা চাই, তবেই উল্টালেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে, মনেও পড়বে। তাহলে 0°C সেলসিয়াস স্কেলে নিয়েছি, ফারেনহাইট স্কেলে 32। দুটো কিন্তু ঘটনা একটাই, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ জলে পরিণত হচ্ছে। এই জিনিসটা আমরা দেখেও ছিলাম আগে। ঠিক ঊর্ধ্ব স্থিরাঙ্কটাও একই রকম একটা জিনিস। আচ্ছা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তাহলে বিশুদ্ধ জল ফুটে যখন বাষ্প পরিণত হবে, সেটা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেটা সেলসিয়াস স্কেলে 100, ফারেনহাইট স্কেলে 212। এবারে দুটো স্কেলের মধ্যে সম্পর্ক করতে যাচ্ছি। দেখতে পেয়েছি দুটো স্কেল দুরকম, কিন্তু সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন করে আসে তাতে যাচ্ছি না, কিন্তু সম্পর্কটা সরাসরি বলে দিচ্ছি। এই সম্পর্ক ভিত্তিতে চলবো আমরা, কেমন করে আসে সেটা করা যায়, আমরা তাতে এখন যাচ্ছি না। আমরা সম্পর্কটা সরাসরি করছি, লিখে ফেলো, এর উপরে অঙ্ক কষতে হবে। সেলসিয়াস স্কেলে যদি সেটা সি হয়, আর ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রাটা যদি এফ হয়, একই তাপমাত্রা, তাহলে কোন সেলসিয়াস স্কেলে সেটা সি বলেছে, ফারেনহাইট স্কেলে সেটা এফ বলেছে। তাহলে একই তাপমাত্রা যদি এরকম হয়, তাহলে দুজনের মধ্যে সম্পর্কটা হবে এই রকম, এবং অঙ্ক কষতে হবে, এক্ষুনি অঙ্ক কষতে হবে, সবার তার জন্য তৈরি হোক। তাহলে সি আর এফ, চট করে সূত্রটা লিখে ফেলো এবং অঙ্কটা কষতে যাচ্ছি। C/5 সমান F-32/9। এই সম্পর্কটা নিয়ে অঙ্কটা কষতে হবে আমাদের। অঙ্কটা লিখে ফেলো এবং কষে ফেলো। 10°C তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? C/5 = M-32/9। যেহেতু এখানে 10°C বলেছে, তাহলে সি এর ঘরে আমরা 10 বসাবো, তাহলে 10/5 = M-32/9। আর এখানে তাহলে M-32 সমান ওই কোনাকুনি গুণ হবে 9 এর সঙ্গে 2, এপাশে 9টা যখন চলে যাবে আরেক দিকে, তাই M-32 সমান 18। তারপর F সমান F-32 সমান 18। তাহলে 32টা যখন 18 দিকে চলে যাবে, তখন F সমান হয়ে যাবে 18 + 32 = 50। আচ্ছা, আমি একটু কষছি, তুমি আমাকে দেখো আমার কথাটা, আমার লেখাটা আবার ঠিক হলো কিনা একটু দেখে বলে দাও। তুমি করেছো, আমিও তাহলে লিখছি। আমরা এরকম লিখেছি, দেখো লেখাটা ঠিক হলো কিনা, আর তারপরে বলে দাও ঠিক করলাম কিনা। ঠিক আছে, যারা করতে পারোনি লিখে নাও, আর আমাদের বলেও দিয়েছে, আমরাও সেটা করেছি। ঠিক আছে, আচ্ছা বসে পড়ো, খুব ভালো বলেছো, সুন্দর। তাহলে আমাদের অঙ্কটা বলেও দিয়েছে আর আমরাও সামনে কষেছি। তাহলে কিরম করে অঙ্কটা কষা যায়? সেলসিয়াস স্কেলে বলে দিয়েছে 10°C, তাহলে এফ ফারেনহাইট স্কেলে মনে করে নিচ্ছ এফ, সূত্রটা প্রয়োগ করেছি, সি এর জায়গায় 10 বসিয়ে দিয়েছি, আর ফারেনহাইট স্কেলে এফ নিয়ে নিয়েছি। তাহলে এফ এর মানটা, তোমরা অঙ্ক কষছো, সমীকরণের অঙ্ক, সাধারণ সমীকরণ, সেইখানে সেই নিয়ম, কিছু আলাদা করা হয়নি, একই জিনিস। তাহলে চট করে অঙ্কটা হয়েছে, পরে আরেকটা অঙ্ক নিতে হবে। অঙ্ক কষা শুরু করো যেন অঙ্কগুলো সঠিক করতে পারি। তাহলে কিরম করে এফ এর মানটা নির্ণয় করলাম, দেখতে পেয়েছো এফ এর মান, মানে ফারেনহাইট স্কেলে ওই একই উষ্ণতার মানটা কত হবে। যখন 10 বলেছে তখন 50। এটা আবার একটু অন্যভাবে আসতে পারে, এমন একটা উষ্ণতা বলো সেলসিয়াস স্কেলে যেটা যা হবে ফারেনহাইট স্কেলে তার 5 গুণ হবে। এটা সেইভাবেও আসে অঙ্কটা, তখন আবার একটু ধরে নিতে হয় চলরাশি, সেই ব্যাপারটাও আছে।
পরে অঙ্ক একটা নিচ্ছি, আর একটা অঙ্ক, সবাই লেখো আর তাড়াতাড়ি কষো। কোন তাপমাত্রার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান? কেউ রেডি থাকলে মেদিনীপুর, রেডি থাকলেই নেব। হয়ে গেছে কারোর? মেদিনীপুর, হ্যাঁ দেখি। অন্যজন বলো। ধরি উষ্ণতাটি সমান x, তাহলে x/5 সমান x - 32/9। বেশ, তাহলে এবার 9 × x সমান 9x, এইদিকে 5টা এইদিকে চলে আসবে, সমান 5x - 32 × 5। তাহলে 5x এইদিকে চলে এলে হবে 9x - 5x সমান -160। তাহলে 9x - 5x সমান 4x সমান -160, x সমান -160 বাই 4 সমান x সমান -40। বেশ, খুব ভালো বলেছো, বসো। তাহলে আমরা লিখছি, দেখো সবাই, আমাদের তাহলে সূত্র আমাদের একটা হয়ে আছে, তার থেকে এগোতে হবে। c/5 সমান f - 32/9, এই দুজনের সম্পর্ক। তাহলে মনে করি ওই তাপমাত্রার মান x, ওই তাপমাত্রার মানটা x। সবাই লিখে ফেলো, c/5 সমান f - 32/9, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে মনে করি ওই তাপমাত্রার মান সমান x। তাহলে এটা লিখলাম, তাড়াতাড়ি লিখছি, দুদিকেই মানটা x। তাহলে দুদিকে মান x নিয়ে নিচ্ছি, ছোট্ট সমীকরণের বিষয়। তাহলে দুদিকেই c এর জায়গায় x বসিয়ে দিচ্ছি, f এর জায়গায় x বসিয়ে দিচ্ছি। তাহলে c আর f দুটো মানই সমান, x বসিয়ে দিয়েছি। তাহলে x/5 = x - 32/9। x/5 = x - 32/9। 9টা ডান দিকে আছে, বাঁ দিকের x এর সঙ্গে গুণ হচ্ছে, আর বাঁ দিকের 5টা ডান দিকে গুণ হচ্ছে, তারপরে গুণের পরে একসাথে করে নিয়েছি, x-টাকে বাঁ দিকে নিয়ে নিয়েছি। সমস্ত x রাশিগুলোকে বাঁ দিকে নিয়েছি, আর x ছাড়া রাশিগুলোকে ডান দিকে করেছি। ওটা আমি একসাথে করে নিয়েছি, তোমরা এটা নিজে নিজে করো। ওটা আমি একসাথে করেছি, 9x - 5x, একসাথে 5x-টা ডান দিকে হবে, সেটাকে বাঁ দিকে নিলে বিয়োগ চিহ্ন দিয়ে নিতে হবে, এটা আমি একবারে করেছি। আর 5-এর সঙ্গে -32 যদি গুণ করো তাহলে -160 হয়, এইটা একসাথে করেছি। বুঝলে কিনা দেখো। তারপরে x এর মানটা নিয়েছি, x এর মানটা এখান থেকে যে নেব, কিরকম করে নেব? তাহলে x এর মানটা নেব 9x - 5x, মানে x যদি 4x হয় তাহলে x সমান -160/4, তাহলে সমান -40। তাহলে এমন একটা মান যেটা দুটো স্কেলেই সমান, সেটা -40। এইরকম ছোটখাটো প্রশ্ন আসতে পারে, তোমরা তার জন্য তৈরি হও। আসছি তাপ উষ্ণতার মধ্যে পার্থক্য লিখছি। তাপ এক ধরনের শক্তি, আর উষ্ণতা হচ্ছে একটা তাপীয় অবস্থা। 2 নম্বর পয়েন্টটায় একটা লিখেছি তাপের প্রবাহ, যেটা আমরা আগে থেকে পড়েছি। দুটো বস্তুর মধ্যে তাপের প্রবাহটা নির্ভর করবে কিসের ওপরে? তাপের ওপরে নয়, নির্ভর করবে উষ্ণতার পার্থক্যের ওপরে। তাহলে তাপ উষ্ণতার পার্থক্য, এটা লেখার দরকার নেই, এটা তোমরা শুধু বুঝে রাখো, তাহলেই হবে। বুঝে রাখলেই হবে, শুধু ওপরে হেডিংটা লিখে রাখো, তাপ উষ্ণতার পার্থক্য পড়া হয়েছিল বলে। বাকিটা তোমরা নিজেরাও করতে পারবে, বই টই থেকে করতে পারবে। তাহলে তাপ এক ধরনের শক্তি, আর উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা। ঠিক আছে, তাপ উষ্ণতার পার্থক্যটা শুধু লিখে রাখো, তাহলেই ব্যাপারটা হবে। বাকিটা তোমরা বই থেকেও করতে পারবে। দুটো বস্তুর মধ্যে তাপের প্রবাহটা নির্ভর তাপের উপরে করবে না, নির্ভর করবে উষ্ণতার পার্থক্যের উপরে। তাহলে তাপ উষ্ণতার এইরকম সহজ কিছু পার্থক্য তৈরি থাকা দরকার। দুটি পার্থক্য লেখো, অনেক সময় আসে। তাহলে দুটো পার্থক্য অন্তত তুমি তৈরি থেকো, যেন আটকে যেও না।
দুটো পার্থক্য অবশ্যই তৈরি থাকা দরকার, তাহলে তুমি অনায়াসেই তৈরি হতে পারবে। আমি আরেকটা জিনিসে আসছি, তাপের একক। তাপ আমরা সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস সেটা করেছিলাম, উষ্ণতার একক। তাপের একক কি? 87তে কেউ একটা বলবে তাপের একক কি? মশাটি। জুল। আচ্ছা বসো সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে জুল। 1 জুল বলতে কি বোঝায় মেদিনীপুর? 1 জুল কতটা পরিমাণ শক্তি? তাপের একক সিজিএস এ ক্যালোরি আর এসআই তে জুল। 1 জুল বলতে কি বোঝায় জানতে চেয়েছি। 1 কিলোগ্রাম ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 জুল। আচ্ছা বেশ, বসো। এইটা একটা বুঝলাম, এইরকম কিছু একটা বললে বোঝা যায়, তা নাহলে আবার অনেক কিছু বলে দিলে বুঝতে পারছি না। তাহলে আমি একটু ছোট করে করি, তোমরা যা বলেছো আগে সেগুলো একটু লিখে ফেলি। সিজিএস মানে সেন্টিমিটার, যেখানে যে পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, সেটা সিজিএস একক ক্যালোরি। ক্যালোরির CAL সব কটা অক্ষর স্মল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেখা চলবে না। CAL স্মল লেটার, যদি সি ক্যাপিটাল হয়ে যায় তার অর্থ আলাদা হয়ে যাবে। পরে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি বলে। লিখে ফেলো 1 গ্রাম, তাহলে ক্যালোরি এর সঙ্গে আবার অন্য কাউকে ডাকিনি, কারণ তখন আবার সেটা জানি না বলে আবার আটকে যাবো। 1 গ্রাম জল সেটা বুঝেছি, আর 1 ডিগ্রি সেলসিয়াস সেটাও আমরা জেনেছি। তাহলে এইটা বৃদ্ধি করার জন্য মানে 14 ডিগ্রি থেকে তাও মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস করতে চাও 1 গ্রাম জলে, কতটা তাপ দিতে হবে? 1 ক্যালোরি। 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস করতে চাও জলের উষ্ণতা 1 গ্রামের, তাহলে কতটা তাপ দিতে হবে? 1 ক্যালোরি। তাহলে এইরকম করে 1 ক্যালোরিটা বুঝবার চেষ্টা করছি, একটু সোজা করে বোঝার চেষ্টা করি যাতে আমরা নিজেরাও ধারণাটা করতে পারি। তোমরা মোটামুটি জল টলটা নাও, 1 গ্রাম বলতে একটা সাধারণ ধারণাও করো। 1 কেজি জল তাহলে 1000 ভাগের 1 ভাগ মনে করো, সেটাই 1 গ্রাম, অল্প, খুব সামান্য। তারপরে আসছি তাপের একক জুল, ক্যাপিটাল জে। ক্যাপিটাল জে 87তে বলতে হবে, হঠাৎ এটা ক্যাপিটাল কেন হয়ে গেল? আগেরটায় স্মল লেটার ছিল, এটাতে সব ক্যাপিটাল কেন? 87 কারণ এই জুলের যেটা একটি বিজ্ঞানীর নাম দিয়ে শুরু, তাই। আচ্ছা বেশ, বেগমপুর কি মনে হয় জুলটা কেন ক্যাপিটাল হয়ে গেল? যেটা এটি একটি বিজ্ঞানীর নাম বলে, বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে এটি বলে। একটি বেশ, বিজ্ঞানীর নাম বলে, হ্যাঁ, তাই। নাম বলে নয়, নাম থেকে এই অক্ষরটা নেওয়া হয়েছে বলে। বিজ্ঞানীর নাম, তার থেকে আদ্য অক্ষরটা নেওয়া হয়েছে বলে এটা যেটা ক্যাপিটাল। রাইট, বসে পড়ো সবাই। তাহলে বিজ্ঞানীর নাম থেকে যদি নেওয়া হয় তাহলে এইটা হতে পারে। তাহলে এইটা এসআই একক বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক পদ্ধতি হয়ে গেছে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম, এটার জন্য একে এসআই বলা হয়। এটা এসআই এইখান থেকে এসেছে, এসআই এখান থেকে ব্যাপারটা এসেছে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পদ্ধতি। এবারে জুলের একটু ধারণাটা সহজ কথায় আগে নেওয়ার চেষ্টা করি, তার সংজ্ঞায় না গিয়ে সোজা একটা ধারণা করার চেষ্টা করব। কতটা পরিমাণ জুল বোঝাবে সেটা একটু ধারণা করব। কতটা পরিমাণ হলে শক্তি লিখছি, তাহলে সবাই লেখো 1 জুল বলতে কি বোঝাবে। মনে করো একটা ছোট্ট আপেল কি আম কি একখানা আলু 98 গ্রাম, 100 থেকে একটু কম, তাকে তুমি মাধ্যাকর্ষণের বিরুদ্ধে যদি তুলতে চাও 1 মিটার, যে পরিমাণ শক্তি লাগবে তাতে 1 জুল লাগবে। একটা ছোট আপেল 98 গ্রাম যদি নাও, তাকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে 1 মিটার তুলতে চাইছো, তা কতটা শক্তি দিলে তুলবে? সেইটা হচ্ছে 1 জুল। এটা তোমার যে কোনো বস্তু হলেই হবে। আমরা একটা আপেল বললাম, তুমি আপেল নিতে পারো, পেয়ারা নিতে পারো, আম নিতে পারো, আলু নিতে পারো, পাথর নিতে পারো, ব্যাপারটা একই।
তাহলে এই হচ্ছে আমাদের 1 জুলের ধারণা, কতটা শক্তি লাগবে। তাহলে বুঝতে পারছো, তুমি 100 গ্রাম হয়তো যদি ধারণা করে থাকো, 100 গ্রাম যদি বিষয়টা দেখে থাকো, মনে করো 100 গ্রামের বাটখারাটাও যদি দেখে থাকো, তাহলে কতটুকু, ওই অতটুকু জিনিসকে একটু তুলতে হবে ওপরে 1 মিটার, তাহলে সেটা হবে তোমার 1 জুল। এইটা একটু তাহলে তুমি কত শক্তি ব্যয় করছো লেখার জন্য তুমি নিজে হিসেব করতে যদি সেভাবে পারো, দেখো 1 জুল বলতে কতটা বুঝিয়েছি আমরা, সেটা লিখেছি। আরেকটু অন্যভাবেও করতে পারি, 1 গ্রাম শুকনো বাতাস, শুকনো শীতল বাতাস, তাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কি পরিমাণ শক্তি লাগবে? 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় কতটা শক্তি লাগবে, সেটা 1 জুল। জুলের ভালো সংজ্ঞা সব রয়েছে, আমরা তাতে এখন যাচ্ছি না। আগে দুটো প্রথম করলাম, যেটা আমরা চেনা জানা জিনিস থেকে কিছু বুঝতে পারি কিনা। তাহলে এই হচ্ছে আমাদের 1 জুল বলতে কি বোঝায় আর 1 ক্যালোরি বলতে কি বোঝায়, দুটোই করে ফেলেছি। তাহলে শক্তির একক সেটাও করলাম, এটা যে কোনো শক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাপ শক্তিতে নিয়েছি বটে, কিন্তু অন্য জায়গাতেও কাজে লাগবে। তাহলে 1 জুল 1 ক্যালোরি। তাহলে এবারে এগোচ্ছি পরের টুকুতে। এবারে জুল আর ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক লিখেছি। 1 জুল সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান 0.24 ক্যালোরি। অঙ্ক থাকলেও করতে সুবিধে হবে। 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে এবারে লিখছি, তাপের পরিমাণ নির্ভর করবে কিসের উপরে? উষ্ণতাটা বোঝবার চেষ্টা করছিলাম, এবারে জানবার চেষ্টা করছি তাপের পরিমাণটা কিসের উপরে নির্ভর করবে। তাপের পরিমাণ নির্ভর করবে, এবং তাপটা কে দেবে, কাকে দেবে, কতটা দেবে, উষ্ণতার তারতম্যের উপরে তাপটা দেবে এতটা পর্যন্ত করেছি, কিন্তু কতটা দেবে বা অন্যজন কতটাই বা নেবে এটা করিনি এখনো। তাহলে কোন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন নির্ভর করবে 3টে জিনিসের উপরে। একটা, উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, বস্তুটার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুটার ভর এবং বস্তুটার উপাদান। কতটা বস্তু বেশি উষ্ণতা রয়েছে তার উপরে যেমন পার্থক্যের উপরে নির্ভর করবে, তেমনি বস্তুটার ভরের উপরে নির্ভর করবে, বস্তুটার উপাদান কি আছে তার উপরেও নির্ভর করবে, কতটা সে তাপ দেবে বা অন্যজনই কতটা তাপ নেবে। তাহলে তাপের পরিমাণটা নির্ভর করছে এই 3টে জিনিসের উপরে: উষ্ণতার বৃদ্ধি হ্রাস, বস্তুটার ভর এবং বস্তুটার উপাদান। ছোট ছোট প্রশ্ন আসছে এইসব থেকে, তাহলে সেই সব প্রশ্নের জন্য তৈরি হও। ছোট ছোট প্রশ্ন। তাহলে বাঁ দিকে থার্মোমিটারে দেখো উষ্ণতা বেশি আছে, বস্তু অবজেক্ট 1 তার থেকে অবজেক্ট 2 তে, বস্তু নম্বর 2 তে তাপ চলে যাবে। উষ্ণতার তারতম্যের জন্য সেটা আমরা বুঝেছি, কিন্তু কতটা যাবে সেটা আরেকটু লাগলো বস্তুটার ভর এবং বস্তুটার উপাদানের উপরে নির্ভর করবে। বস্তুটার ভর এবং উপাদানের উপরেও সেটা নির্ভর করবে, শুধু পার্থক্যের উষ্ণতার উপরে নির্ভর করবে না। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তারপরে অবস্থাটা পাল্টে যাবে, যদি তাপ নিয়ে নেয়, ছেড়ে দেয়, তাহলে অবস্থা পাল্টে যায়। যেমন কঠিন থেকে তরল নেয়, তরল থেকে গ্যাস, সেটাও হতে পারে। আজকে তাহলে আমরা এখানে থামছি, সামনের দিন আবার পরে ক্লাসে যোগ